শুরুতে রাধিকে দেখানো হয় সে একটা গভর্নমেন্ট জব করে, সে তার রেগুলার ডিউটি মতো কাজে এসেছে। তখনই একজন হায়ার আপ গভর্নমেন্ট অফিসার তাকে জানায় সে তার চাকরি জীবনে মানে গত 10 বছরে গভর্নমেন্টের 17 টাকা আত্মসাৎ করেছে। এখন তাকে এই 17 টাকার হিসাব দিতে হবে, আর সেই পর্যন্ত তাকে তার চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। হোয়াট দ্য হেল, এটা কোনো কথা? 17 টাকার জন্য চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তবে আজকের মুভিতে আমরা এই 17 টাকা 20 টাকা এগুলার যে ভ্যালু তা হারে হারে দেখতে পাবো। সো চলুন দেখে আসি রাধিকে কেন মাত্র 17 টাকার জন্য সাসপেন্ড করা হয়েছে। আর আমি আগে থেকে বলে দিচ্ছি এই মুভিটা একটা বড়সড় স্ক্যাম নিয়ে। এমন না আপনি এখানে শুধু স্ক্যাম দেখতে পাবেন অথবা ইমোশন দেখতে পাবেন, এখানে ইমোশন, ভালোবাসা, থ্রিলার সবকিছুই আছে। সো হ্যালো গাইস, আমি ফারহা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি যে মুভিটার এক্সপ্লেন করব তার নাম হচ্ছে হিসাব বরাবর। এটা বলিউডের একটা মুভি, অল্প কিছুদিন হলো এই মুভিটা রিলিজ হয়েছে। তাহলে চলুন আমরা এই সবকিছু কিভাবে শুরু হয়েছে আর রাধের সাথে কেন এমনটা হচ্ছে সেই সবকিছু শুরু থেকে দেখে আসি। মুভি শুরুতে একটা পার্টিকে দেখানো হয়, আর এই পার্টিটা মিকি মেহতা নামের এই মানুষটা অর্গানাইজ করেছে, আর সে হচ্ছে এই মুভির বিগ বুল। অন্যভাবে বলা যায় সে হলো এই মুভির মেইন ভিলেন। এখান থেকে আমরা এটা জানতে পারি মিকি মেহতা হলো একটা ব্যাংকের ওনার, তবে সে মানুষকে ঠকিয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় আর সেই টাকা দিয়ে মজমস্তি করে। সো বুঝতেই পারছেন সে হলো একটা কারাপ্টেড পারসন। তারপরে সিনে আমাদের হিরোকে দেখানো হয়, আর তার নাম হচ্ছে রাধে মোহন শর্মা। রাধে হলো ট্রেনের সিনিয়র টিটি, তবে সে এই কাজটা করতে চায়নি, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সে অ্যাকাউন্টের অনেক ব্রিলিয়েন্ট একটা ছাত্র ছিল, কিন্তু রাধের যখন কম বয়স ছিল তখন তার বাবা মারা যায়, তাই সে তার স্বপ্নকে বিসর্জন দিয়ে তার বাবার চাকরিটা করছে। তার সাথে রাধের একটা ছোট ছেলে আছে, তবে তার যে বউ ছিল সে কোনো একটা কারণে রাধেকে ছেড়ে চলে গিয়েছে। কারণটা হলো রাধে আর তার বউয়ের মধ্যে হিসাবের গরমিল হয়েছে, আর রাধে হলো এরকম একটা মানুষ, সে সব সময় চায় হিসাব বরাবর করতে। প্রথম সিনে আমরা দেখতে পাই রাধে অনেকগুলো কমলা কিনে ট্রেনের মধ্যে উঠেছে। আমরা ট্রেনের মধ্যে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার পুনাম জোশীকে দেখতে পাই। তবে হ্যাঁ, পুনামের কিন্তু একটা সিক্রেট আইডেন্টিটি আছে, আমরা মুভিতে জানতে পারবো তার আসল পরিচয়টা আসলে কি। কিন্তু সে রাধেকে অনেক বেশি পছন্দ করে। এখান থেকে সিন 15 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি পুনামের ফ্যামিলি থেকে তার বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে, ওরা তাকে অনেকগুলো ছেলের ছবি দেয়, আর সেখান থেকে পুনামের রাধেকেই পছন্দ হয়। একদিন পুনাম রাধেকে ফুচকার দোকানে সরাসরি দেখতে পায়। তারপরের দিনই রাধে পুনামকে বিয়ের জন্য রিজেক্ট করে দেয়। কারণটা হলো পুনামের রেজাল্ট অনেক বেশি খারাপ, আর রাধে এরকম কোনো মেয়েকে বিয়ে করতে চায় না যে অ্যাকাউন্টিং এ অনেক বেশি দুর্বল। এই সব কিছুর পরও পুনামের রাধেকে অনেক বেশি ভালো লাগে। এদিকে রাধে তার ডিউটি শেষ করে কিছু স্টুডেন্টকে অ্যাকাউন্টিং এর ব্যাপারে পড়ায়। আসলে এটা তার হবি, যদিও সে এখন অ্যাকাউন্টিং থেকে দূরে আছে, তারপরও সে অ্যাকাউন্টিং এর কিরা তার মাথা থেকে বের করতে পারেনি। তার সাথে আমরা এটাও দেখতে পাই রাধে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। ওদের দিন ভালোই কাটছিল। একদিন রাতে রাধে দেখতে পায় তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা মিসিং আছে। তারপরের দিন রাধে ব্যাংকে আসে, আর সেখানে থাকা একজন স্টাফকে জানায় তার অ্যাকাউন্ট থেকে 27 টাকা 50 পয়সা মিসিং আছে। এখন সেই ব্যাপারে অ্যাপ্লিকেশন করতে চায় এটা কেন হয়েছে। টাকার অ্যামাউন্ট শুনে স্টাফ অনেক বেশি রেগে গিয়েছিল, তারপরও সে কিছু বলতে পারছিল না। সে রাধের অ্যাপ্লিকেশনটা নিয়ে বলে 3 দিন পর আসার জন্য। ওখানে থাকা বাকিরাও অনেক বেশি বিরক্ত হচ্ছিল। ব্যাংকের কাজ শেষ হওয়ার পর রাধে তার ডিউটিতে ফিরে আসে। সেখানে আমরা দেখতে পাই রাধে পায়ে পায়ে করে সকল প্যাসেঞ্জারের থেকে টাকা হিসাব করে নিচ্ছিল, 1 টাকাও মাফ করে না সে। একসময় তার নজর পুনামের উপর আটকে যায়। সে পুনামকে কিছু বলতেই যাবে, তখনই পুনাম ট্রেন থেকে নেমে যায়। তার মানে ওদের লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। রাতে রাধের বাড়িতে মিষ্টি নিয়ে একটা কাপল আসে, ওদের নাম ছিল মোনালিসা আর মান্নু। এখন ওরা মিষ্টি এনেছে। মান্নু যে আছে সে সায়েন্টিস্ট হয়ে গেছে, তাও আবার ইউটিউবে কোর্স দেখে। এগুলো শুনে রাধের কাছে ফানি জোক ছাড়া আর কিছুই মনে হয় না। ওরা দুজনই রাধের ছেলেকে দেখে রাখে। সো এখন ওরা এসেছিল টাকা নেওয়ার জন্য। ওরা চলে যাওয়ার পর রাধে একটা ফাইল নিয়ে সারা রাত জেগে ফাইলের সকল কাজ শেষ করতে শুরু করে। আর হ্যাঁ, এই ফাইলটা সে ট্রেনের মধ্যে পেয়েছে। অ্যাকাউন্টিং দেখে সে আর নিজেকে সামলাতে পারছে না, তাই সে কাজটা নিজেই করে ফেলে।
তারপরের দিন রাতে আবারও ব্যাংকের মধ্যে আসে তার 27 টাকা 50 পয়সা কেন গায়েব হয়েছে সেটা জানার জন্য। কিন্তু ব্যাংকের যে এমপ্লয়ি আছে সে রাদের এই কেসটাকে কোনোভাবেই সলভ করতে রাজি না। আর ব্যাংকের যে এই এমপ্লয়িটা আছে তার নাম হচ্ছে তিওয়ারি। এইসবের চক্করে ওদের মাঝে মারামারি লেগে যায়। এক পর্যায়ে ব্যাংকের ম্যানেজার আসে ওদের কেসটাকে সমাধান করার জন্য। ব্যাংকের ম্যানেজার তিওয়ারিকে অনেক কিছু বলছিল। তিওয়ারিও নাছোড়বান্দা, সে প্রচন্ড রাগ হয়ে ম্যানেজারকে মারতে শুরু করে। এসব হচ্ছেটা কি? একজন এমপ্লয়ি ম্যানেজারকে ধরে মারছে, আর এই লোকটা লজ্জা শরমও নাই। সে একজন এমপ্লয়ির কাছে এত মার খাওয়ার পরও রাধের সাথে লম্বা লম্বা স্মাইল দিয়ে কথা বলছিল। আর সে রাধেকে কার্ড দিয়ে বলে সে যে কোনো সমস্যায় তাকে ফোন করতে পারে। ম্যানেজার কিন্তু তিওয়ারিকে তার চাকরি থেকে ফায়ারও করে দিয়েছে। এই সকল ঝামেলা শেষ করার পর রাধে তার ডিউটিতে আসে। তখনই সে আবারও পুনামকে দেখতে পায়। সে পুনামকে কিছু বলতেই যাবে, কিন্তু এবারও রাধে ব্যর্থ হয়। আজকেও পুনাম ট্রেন থেকে নেমে যায়। পুনাম ট্রেন থেকে নেমে গেলে রাধেও তার পেছনে চলে আসে। সে পুনামের সাথে কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে আসে। আর এখান থেকেই ওদের ভালোবাসার শুরু। সেদিনের পর থেকে পুনাম আর রাধে রেগুলার দেখা করত, ঘুরতে যেত, একসাথে খাবারও খেত। তার কিছুদিন পর আমরা দেখি রাধে যার ফাইলের কাজ করেছিল সেই মানুষটা রাধের উপর অনেক চিৎকার চেঁচামেচি করছে, কারণ রাধের জন্য তাকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছে। ওদের এই ঝামেলা রাধের একটা বন্ধু এসে থামায়, আর সে তার অ্যাকাউন্টের কিছু ফাইল রাধেকে দিয়ে বলে ফাইলের কাজগুলো করে দেওয়ার জন্য। রাধেও তার বন্ধুর এই কাজগুলো করে দেয়। পরের দিন রাধে তার বন্ধুকে ফাইলগুলো দিয়ে বলে তার অ্যাকাউন্টে গড়বড় আছে, ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে 125 টাকা 50 পয়সা কেটে নিয়েছে। এখন তাকে এই ব্যাপারে কোনো কিছু করা উচিত, বাট ওর বন্ধু মানতে চায় না। তারপরে সিনে মেহতাকে দেখানো হয় সে মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে তার লাইফ পুরোপুরি এনজয় করছিল। একটা প্রোগ্রামে মিস্টার মেহতা অ্যানাউন্স করে তার ব্যাংক থেকে সকল হাউসওয়াইফকে 1% বেশি প্রফিট দেওয়া হবে। আসলে মিস্টার মেহতা এই সব কিছু মানুষকে লোভ দেখানোর জন্যই করছিল। অন্যদিকে রাধে টিভিতে এই প্রোগ্রামটাই শুনছিল। তখন আমরা এটাও দেখতে পাই রাধের অ্যাকাউন্ট থেকে মিসিং হওয়া টাকাটা আবারও ফেরত দেওয়া হয়েছে। কিন্তু রাধে এই সব কিছুর হিসাব মিলাতে পারছিল না, তার মনে সন্দেহ তৈরি হচ্ছে। তারপরের দিন ডু ব্যাংক থেকে রাধেকে ফোন দিয়ে ব্যাংকে আসার জন্য বলে। ওদের কথা মতো রাধে ব্যাংকে আসে। ব্যাংকে আসার পর রাধেকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করা হয়, তার সাথে একটা টিভি উপহার দেওয়া হয়। শুধু তাকে না, রাধের যে বন্ধুটা ছিল তাকেও একটা টিভি উপহার দেওয়া হয়। এসব দেখে রাধে একদম বোকা হয়ে যাচ্ছিল, সবকিছু তার মাথার উপর দিয়ে চলে যায়। এসব কেন করছে, এসব কেন হচ্ছে, রাধে এসবের কিছুই বুঝতে পারছিল না। রাধের বন্ধু এত বড় টিভি পেয়ে অনেক বেশি খুশি ছিল। রাধে বলে টিভিটা ব্যাংকের টাকায় দেওয়া হয়নি, টিভিটাকে আমাদের টাকা দিয়েই দেওয়া হয়েছে। তারপর রাধে ডু ব্যাংকের স্ক্যামের ব্যাপারে লাইভ হিসাব করে ওখানে থাকা সবাইকে দেখিয়ে দেয়। ওকে, তাহলে আমরা স্ক্যামের ব্যাপারে একটু জেনে নিই। ডু ব্যাংক স্ক্যামটা চালিয়ে যাচ্ছিল মানুষের টাকার প্রফিটের হিসাব থেকে 1-2 দিনের টাকার প্রফিট ওরা গায়েব করে দিয়েছিল। যদি এটা আরো সহজ করে বলি তাহলে ডু ব্যাংক 30 দিনের লাভের টাকা থেকে টাকা চুরি করছিল। আর টাকার অ্যামাউন্ট ছিল 10 টাকা 20 টাকা এরকম। তার মধ্যে আবার অ্যাকাউন্টের কিছু টাকা অবশিষ্ট থাকলে সেই টাকাটা ওরা চুরি করে নিত, যেমনটা রাধের সাথে হয়েছে। রাধে এই ব্যাপারটা ওখানে থাকা সবাইকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেয়, বাট ওখানে থাকা সবাই ভাবে 10-20 টাকা খেয়ে নিলে কি হবে, ওদের তো কিছুই হবে না, তাই ওরা এই ব্যাপারটাকে ইগনোর করে দেয়। ওকে, আমরা ওখানে থাকা সবার হিসাব বাদ দেই। আমরা যদি এখন লজিক্যালি চিন্তা করি এই 10-20 টাকা কেটে নেওয়ার ব্যাপারটা হতে পারে যে একদম কম, এগুলোতে কি হয়, কিন্তু না, এটা কিন্তু অনেক বড় একটা স্ক্যাম। যদি একটা ব্যাংকের মধ্যে 1 থেকে 2,000 অ্যাকাউন্ট থাকে, যদি সবগুলো অ্যাকাউন্ট থেকে 10 টাকা করেও কেটে নেয়, তাহলে 1,000 অ্যাকাউন্ট থেকে টাকার পরিমাণ আসবে 10,000 টাকা। সো যত বেশি অ্যাকাউন্ট থাকবে এই স্ক্যামে টাকার পরিমাণ আরো বেশি বাড়বে। সো বুঝতেই পারছেন স্ক্যামটা অনেক বড় সড়ই আছে। কিন্তু রাধের মাথায় এই সব কিছু কোনোভাবেই বাদ দিতে পারছিল না, তাই সে ব্যাংকের এই কার্ড সেলার মানুষটার সাথে দেখা করে একটা ডিল করে। ডিলটা ছিল কিছুটা এরকম, রাধে তাকে 50,000 টাকা দিবে, আর তার বিনিময়ে এই সেলার মানুষটা 150 মানুষের ব্যাংক স্টেটমেন্ট এনে দেবে। রাধে এই ব্যাংক স্টেটমেন্ট গুলো পাওয়ার পরপরই তার কাজ শুরু করে দেয়।
কাজটা শেষ হওয়ার পরে ডু ব্যাংকের এগেনস্টে কেস করে দেয়। আর এই কেসের ব্যাপারে জানার পর ডু ব্যাংকের ওনার অনেক বেশি রেগে যায়। ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করে সেই কেসটাকে সমাধান করে দিয়েছিল, তবে মিস্টার মেহতা অনেক বেশি চালাক। সে পুলিশকে একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দেয় যার মধ্যে অনেক টাকা ছিল। পুলিশ অফিসার এই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পুলিশ অফিসার রাধেকে ফোন দিয়ে থানায় আসার জন্য বলে। রাধে থানায় আসার পর সবাই তাকে এমন ভাবে ট্রিট করছিল যেন সে আসামি আর সেই টাকাগুলোকে চুরি করেছে। রাধে এইসবের কিছু বুঝতে পারছিল না ওরা তার সাথে এমন আচরণ কেন করছে। তবে আমরা তো জানি ওরা কেন এমন আচরণ করছে, কারণ তারা মোটা অঙ্কের টাকা খেয়েছে। ওখানে থাকা সকল পুলিশ অফিসার রাধের সাথে অনেক খারাপ আচরণ করছিল। আর তখনই সেখানে এন্ট্রি হয় পুনাম যোশীর। আমি তো আগে বলেছিলাম তার একটা অন্য আইডেন্টি আছে। এখন দেখতেই পাচ্ছেন সে হলো একজন পুলিশ অফিসার। আর এই কেসটা পুনাম হ্যান্ডেল করবে। পুনামকে দেখে রাধের জান ফিরে আসে, কিন্তু পুনাম তাকে এমন ভাবে ট্রিট করে যেন সে তাকে কোনোভাবেই চিনতে পারছে না। আর পুনামের এমন আচরণে রাধে অনেক কষ্ট পায়। পুনাম তাকে জিজ্ঞেস করে সে ব্যাংকের এই সকল ইনফরমেশন কিভাবে পেয়েছে, কিন্তু রাধে কোনোভাবে বলতে চায় না। কারণটা আমরা সবাই জানি, সে টাকা খাইয়ে এই স্টেটমেন্ট গুলো নিয়েছে, যার জন্য রাধে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখি মিস্টার মেহতার লোকজন ওই সেলারকে অনেক বেশি মারছে, কারণ সে তার ব্যাপারে জেনে গেছে। তখনই সেখানে মিস্টার দয়ালের এন্ট্রি হয়। উনি হলো একজন পলিটিশিয়ান আর ওনার সাপোর্টে মেহতা এই স্ক্যামটাকে চালিয়ে যাচ্ছে। পলিটিশিয়ান মেহতাকে বলে এই মানুষটাকে ছেড়ে দেওয়ার জন্য। আর এই কেসটা এখন পুলিশ কেস হয়ে গেছে, এখানে এমন কিছু করা যাবে না যাতে করে সন্দেহ তার উপরে আসে। ওদেরকে এখন যা করা ঠান্ডা মাথায় করতে হবে। পরের দিন আবারও পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। আর আজকেও রাধের উপর এনকোয়ারি করা হচ্ছে, কারণ বর্তমানে এই কেসটা অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছে। আর তখন রাধের 27 টাকা 50 পয়সার বিনিময়ে তাকে যে টিভি দেওয়া হয়েছে এই ব্যাপারে প্রশ্ন ওঠে। কারণটা হলো এটা কোনোভাবেই সম্ভব না 27 টাকার বিনিময়ে 25,000 টাকার টিভি উপহার দেওয়া হয়। এসব শুনে রাধে বলে এটা শুধুমাত্র মাফ চাওয়ার জন্য এমনটা করা হয়েছে। তখন পুনাম তাকে বলে আপনার হিসাব কি দুর্বল হয়ে গিয়েছে? তা না হলে 27 টাকার বিনিময়ে কেউ কিভাবে টিভি উপহার দিতে পারে? এসব শুনে রাধে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। রাধে চলে যাওয়ার পরই ডু ব্যাংক থেকে সেই ম্যানেজারটা কিছু মিষ্টি তার সাথে আবার নতুন স্টেটমেন্ট নিয়ে আসে। এগুলো মূলত ফেক ছিল, কিন্তু এই ব্যাংকের মানুষরা চাইছে এই কেসটাকে সমাধান করার জন্য, তাই ওরা মিথ্যা ইনফরমেশন বানিয়ে নিয়ে এসেছে। রাতে রাধে তার ছেলের সাথে অনেক সুন্দর সময় পার করছিল। তখনই রাধে সেখানে ক্রেডিট কার্ড সেলারকে দেখতে পায়। সে যায় তার সাথে কথা বলার জন্য। তখন সেলার তাকে বলে সাবধানে থাকার জন্য, অবস্থা খুব বেশি ভালো না, এখন তাকে তার ছেলেকে সাবধানে রাখতে হবে। তখনই রাধে তার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এতে করে ভয়ে রাধের কলিজা কেঁপে ওঠে। তখন একটা মানুষ তার ছেলেকে নিয়ে আসে আর তিনি রাধেকে বলে তার ছেলের খেয়াল রাখার জন্য। এইসব শুনে রাধে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সবাই কেন তার ছেলের কথা বারবার বলছে, এখন তার ভয় লাগতে শুরু করেছে। পরের দিন আবারও স্কুলের মধ্যে রাধের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা শুনে রাধে পাগলের মতো জলদি করে স্কুলের মধ্যে আসে। তখনই সে দেখে তার ছেলে স্কুলের মধ্যেই আছে। আসলে তার ছেলে ওয়াশরুমের মধ্যে লক হয়ে গিয়েছিল। আমরা এটাও বলতে পারি মেহতা শুধুমাত্র রাধেকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে। রাধে তার ছেলেকে দেখে অনেকটা স্বস্তি পায়। পরে রাধে যখন আবারও পুলিশ স্টেশনে আসে তখন সে দেখতে পায় তার আনা সবগুলো ফাইল ফেলে দেওয়া হয়েছে। সেই ব্যাপারে পুনামকে জিজ্ঞেস করে তারা এমনটা কেন করছে। তখন পুনাম জানায় তার আনা সবগুলো ফাইল মিথ্যা ছিল, ব্যাংক থেকে অরিজিনাল ফাইলগুলো আনা হয়েছে। রাধে পুনামকে বোঝানোর চেষ্টা করে ব্যাংকের যে স্টেটমেন্টগুলো আছে এগুলো সব মিথ্যা, কিন্তু পুনাম কোনোভাবে বুঝতে চায় না। লাস্টে রাধে বলে যে সকল মানুষের অ্যাকাউন্ট আছে ওদের কাছে সকল স্টেটমেন্ট আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করা হলে সবকিছু জানা যাবে। কিন্তু পুলিশ অফিসাররা ওদের সবাইকে কল দেওয়ার জন্য রাজি হয় না। রাধে রাগ হয়ে বলে ব্যাংকে দেওয়া মিষ্টি খেয়ে আপনারা সবাই নিজেদের মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছেন। এসবের জন্য রাধে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে। অন্যদিকে মিস্টার মেহতা আবারও তার পুরনো জীবনে ব্যাক করেছে। সে জনগণকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। আর এই কেসটার জন্য রাধে আর পুনামের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি ভেঙে যায়। ওরা কেউ কারোর সাথে কোনো প্রকার কথা বা যোগাযোগই করতো না। লাস্টে পুনাম সিদ্ধান্ত নেয় সে অ্যাকাউন্টের সকল হোল্ডারদেরকে ফোন করে থানায় আসার জন্য বলবে। তারা অনেকজনকে ফোনও দেয়, কিন্তু কেউ থানায় আসার জন্য রাজি হচ্ছিল না। পুনাম এই কেসটার কোনো শেষ খুঁজে পাচ্ছিল না। তখনই কিছু মানুষ আসে তাদের অ্যাকাউন্টের সকল স্টেটমেন্ট গুলো নিয়ে। এটা দেখে ওদের মনে আশার আলো জেগে ওঠে। পুনাম মনে মনে অনেক বেশি খুশি হয়। তারপরের দিন রাধেকে আবারও থানায় আসার জন্য বলা হয়।
রাধে আসার পর পুনাম আর তার মাঝে একটা কথা কাটাকাটি হয়। রাধে বলে সে পুনামের উপর অনেক আশা করেছিল, কিন্তু সেও বাকি পুলিশদের মতো, তার কাছে কোনো কিছুই আশা করা যায় না। রাধের এই সকল কথা শুনে পুনাম নিজেকে আর ধরে রাখতে পারে না। সেও তার 15 বছর আগের সকল রাগ ঝাড়তে শুরু করে। পুনাম বলে, আপনার দুর্বলতা হলো আপনি মানুষের একটা দিক দেখে তাকে জাজ করেন। আপনি ভাবেন অ্যাকাউন্টিং এ দুর্বল বলে অন্য কোনো কিছুতে সে ভালো হতে পারে না, তবে এই সব কিছু হিসাব করলে আপনি কখনো হিসাব ঠিক করতে পারবেন না। আজ থেকে ঠিক 15 বছর আগে আপনি আমার অ্যাকাউন্টিং এর মার্ক দেখে আমাকে রিজেক্ট করেছিলেন। সকল মানুষই কোনো না কোনো দিকে দুর্বল থাকে, তবে তার ভালো দিকেও আছে। আজকে আমি একজন হাই প্রোফাইল পুলিশ অফিসার। ভাগ্য ঠিকই আমাদেরকে আমাদের হিসাব বুঝিয়ে দিয়েছে, আর আমি আজকে আপনার হিসাব বরাবর করছি। তবে এখন বাকি কাজ কোর্ট করবে। তারপর পুনাম এই কেসের রিপোর্ট তার সিনিয়রের কাছে জমা দেয়। তখন আমরা এটাও জানতে পারি পুনাম আজকে থেকে ট্রাফিক পুলিশে ট্রান্সফার হচ্ছে। তারপরের দিন এই ব্যাংকের কেসটা কোর্টের মধ্যে ওঠে। তবে জাজ কেসের সকল রিপোর্ট দেখে রাধেকে দোষী বলে, যার জন্য তাকে একদিনের রিমান্ডেও নেওয়া হয়, যাতে করে ফিউচারে আর সে এরকম কাজ করতে না পারে। আসলে এখানে কেসটা কি হয়েছে জানেন? পুনামের সিনিয়র অফিসার পুনামের রিপোর্টটাকে চেঞ্জ করে দিয়েছে, আর এই জন্যই কেসটা রাধের বিরুদ্ধে চলে গেছে। রাধেকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সময় ড্রু ব্যাংকের ওনার মিস্টার মেহতা আগে থেকেই পুলিশের গাড়িতে বসেছিল, আর সে রাধেকে অনেক কিছু বলে রাধে কখনো তার সাথে পেরে উঠবে না। তাই রাধের জন্য এই সবকিছু বাদ দিয়ে নর্মাল লাইফে ফিরে যায়। এইসব জ্ঞান দেওয়ার পর মিস্টার মেহতা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে পুনাম চলে আসে, আর সে সব দেখে কোনো কিছু বুঝতে পারছিল না কেসটা কিভাবে রাধের বিরুদ্ধে চলে গেছে। তাই সে তার সিনিয়রের সাথে দেখা করতে আসে। পুনাম তাকে বলে তারা এমনটা কেন করেছে। তার রিপোর্টের মধ্যে এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছিল ড্রু ব্যাংকের ওনার বড়সড় একটা স্ক্যাম করছে। মাত্র 150 অ্যাকাউন্টের মধ্যে 22 লাখ টাকার বেশি স্ক্যাম ছিল। কিন্তু সিনিয়র পুনামকে চুপ করিয়ে দেয়। সে বলে, আপনি এই কেসটাকে বাদ দিয়ে দেন, কারণ আমরা সবাই জানি রাধের সাথে আপনার একটা সিক্রেট রিলেশনশিপ আছে। মানে এখানে সিনিয়র পুনামকে থ্রেট দিচ্ছিল যাতে করে সেই কেসটাকে নিয়ে আর কোনো বাড়াবাড়ি না করে। এসব শুনে পুনামও বুঝতে পারে ওরা সবাই টাকা খেয়েছে, এখন সে চাইলেও কিছু করতে পারবে না। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি রাধে আর পুনাম দুজনে অনেক ভালো একটা সময় পার করছিল। ওদের কথা থেকে আমরা এটাও জানতে পারি রাধের যে ওয়াইফ ছিল সে তাকে ছেড়ে চলে গেছে, আর পুনামের হাজবেন্ড অনেক আগেই মারা গেছে। সিন আবারও বর্তমানে আসে। আমরা দেখি পুনাম তার প্যারালাইজ শ্বশুরের সেবা করছে। তখন পুনামের শ্বশুর তাকে বলে রাধেকে ফোন দেওয়ার জন্য আর তার সিচুয়েশনটা রাধেকে বলার জন্য, এতে করে ওদের মাঝে যত ঝামেলা হয়েছে সেই সবকিছু মিটমাট হয়ে যাবে। কিন্তু পুনাম জানে এসব করলে কোনো কাজই হবে না, রাধে কখনোই তার কোনো কথা বিশ্বাস করবে না। তারপরও তার শ্বশুর বলে একবার চেষ্টা করে দেখার জন্য। অন্যদিকে আমরা দেখি রাধে পুলিশ স্টেশন থেকে বাড়িতে ফিরে এসেছে। তখন তার ছেলের বেবি সিটার মোনালিসা বলে তার যে হাজবেন্ড আছে তিনি এখন ফুড ডেলিভারির কাজ পেয়েছে, এখন ওদের কিরকম এক্সট্রা বেশি ওভারটাইম করলে হবে না। আর হ্যাঁ, পুরো মুভি যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই গোলুমোলু মান্নু যে আছে সে এক এক সময় এক একটা কাজ করে থাকে, যেমন ইউটিউব দেখে সায়েন্টিস্ট হয়ে যাওয়া, ডেলিভারি বয় হয়ে যাওয়া, আরো অনেক কিছু। রিয়েলিটি হলো এই সব কিছু চাপাবাজি। আসলে এই কাপলটা অনেক বেশি সেলফিশ, ওরা কখনোই অন্যদের চিন্তা করে না। এখন কেন সেলফিশ বলছি তা আমরা একটু পরে জানতে পারবো। তখন যে কি কি হবে সেটা দেখলে আপনিও বলবেন যে না, ওরা সেলফিশই। তারপর মোনালিসা আর তার হাজবেন্ড অনেক কিছু বলে সেখান থেকে চলে যায়। তারপরের দিন রাধে তার ডিউটিতে আসে। সে এক জায়গায় চুপচাপ বসেছিল। তখনই সেখানে তার একজন স্টুডেন্টের কাছে পানি নেওয়ার জন্য একটা কাস্টমার আসে। ওরা সে পানির টাকার জন্য দুজনেই কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে ওদের মাঝে হাতাহাতিও শুরু হয়ে যায়। তারপর কি হয় আপনারাই দেখুন। শুধুমাত্র 5 টাকার জন্য একটা মানুষের জীবনটাই চলে গেছে। আর এটা একদমই সত্যি। আমরা যারা গরিব মানুষ আছি তাদের কাছে এই 5 টাকা 10 টাকা এগুলোর ভ্যালু অনেক বেশি। আমরা এই 5 টাকা 10 টাকার জন্য প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছি। আর এই মুভির মধ্যে গরিবের 5 টাকা 10 টাকা এগুলোর যে কতটুকু ভ্যালু হাড়ে হাড়ে বোঝানো হয়েছে। এই যে সিনটা দেখলে বুঝতে পারছেন। আর এখানে যা কিছু হয়েছে সেই সব কিছু রাধের চোখের সামনেই হয়। এসব দেখে রাধে সেখানেই বসে পড়ে। রাধের কিছুদিন আগের কথা মনে পড়ে যায়। একদিন ক্লাসে সে এই ছেলেটাকে বলেছিল তোমার জীবনের মূল্য 1 টাকাও না। যদিও সে এটা তার ক্লাসের সুবিধার জন্য বলেছিল, তারপরও এখন তার এই কথাটা একদম সত্যি মনে হচ্ছে। এসব মনে করে রাধে কান্নায় ভেঙে পড়ে। তারপরের দিন মিস্টার মেহতা তার ব্যাংকের মধ্যে অনেক কিছু বলছিল, মানে ভাষণ দিয়েছিল আর কি।
কিছুক্ষণের মধ্যে আরবিআই থেকে মিস্টার মেহতার কাছে কল আসে। এই কলটা দেখে মিস্টার মেহতার ঘাম ছুটে যায়। আসল কাহিনী হলো গতকাল রাতে আরবিআই এর কাছে ডু ব্যাংকের এগেনস্টে কমপ্লেন করেছে, আর এই জন্যই এখন ডু ব্যাংকের বিরুদ্ধে সকল ইনভেস্টিগেশন করা হবে। এই কলটা পাওয়ার পর মিস্টার মেহতার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। তারপর মিস্টার মেহতা মিস্টার দয়ালের সাথে দেখা করতে আসে। তখন মিস্টার দয়াল বলে, এখন যা যা করতে হবে সেই সব কিছু আমি করব। তারপরে সিনে আমরা দেখি রাধে তার ছেলের জন্য খাবার রেডি করছে। হঠাৎ করে তার বাড়ির দেওয়াল আপনা আপনি ভেঙে যায়। রাধে বাইরে এসে দেখে কনস্ট্রাকশনের লোকজন এসে তার বাড়ি ভেঙে ফেলছে। রাধে ওদেরকে জিজ্ঞেস করে ওরা এমনটা কেন করছে। তখন ওরা একটা লিগ্যাল ডকুমেন্টস দেখায়, আর সেই ডকুমেন্টের মধ্যে তার বাড়ির ওনারের সিগনেচারও আছে, মানে যে মোনালিসার সিগনেচার। আসলে এই সব কিছু মিস্টার দয়াল করেছে। সেই সময় সেখানে পুনাম আসে, কিন্তু সেই সব কিছু দেখে রাধেকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। পুনামকে দেখে রাধের রাগ আরো বেশি বেড়ে যায়। সে তাকে বলতে শুরু করে, আপনার জন্য সবকিছু হয়েছে, আপনি অনেক বেশি স্বার্থপর। 15 বছর আগে কি না কি হয়েছে, সেই জন্য আজকে আপনি আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। রাতে মোনালিসা আর তার হাজবেন্ড আসে। তখন রাধে জিজ্ঞেস করে এসবের মানে কি। মোনালিসা বলে, গতকাল রাতে কিছু মানুষ এসে তার যে হাজবেন্ড আছে ওনাকে বন্দি করে নিয়েছিল। লাস্টে তিনি কোনো উপায় না পেয়ে এই পেপারের মধ্যে সাইন করেছে। তবে এই সাইনের বিনিময়ে তিনি 10 লাখ টাকাও নিয়েছে, আর সেই 10 লাখ টাকা নিয়ে ওরা দুজন ব্যাংককে ঘুরতে যাবে। তো বুঝতেই পারছেন, আমি তো আগে বলেছি ওরা দুজন হলো অনেক বেশি সেলফিশ। রাধের এরকম একটা বিপদে ওরা যাচ্ছে ঘুরতে। পরের দিন সকালে রাধে তার ডিউটিতে আসে, আর তখন একজন সিনিয়র অফিসার রাধেকে বলে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে। আর এটা মূলত মুভি শুরুতে দেখানো সেই সিনটাই ছিল। ডু ব্যাংকের সকল ইলিগ্যাল কার্যক্রমকে ধামাচাপা দেওয়ার জন্যই রাধেকে এখন এই 17 টাকার কেসের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তারপর রাধে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার যে বন্ধু আছে তাকে বোঝানোর চেষ্টা করে ডু ব্যাংকের এগেনস্টে করা কেসটাকে রাধে যেন তুলে নেয়। বাট রাধে মানতে চায় না, কারণ তার সামনে 5 টাকার জন্য তার একজন কাছের মানুষকে মরতে হয়েছে। রাতে রাধে আর তার ছেলে একটা জায়গার মধ্যে বসেছিল, তখনই সেখানে মিস্টার মেহতা আর তার লোকজন চলে আসে। মিস্টার মেহতার লোকজন রাধের ছেলেকে ধরে ফেলে। মিস্টার মেহতা রাধেকে অনেক কথা শোনায়। তারপর মিস্টার মেহতা রাধের সাথে বেয়াদবি করতে শুরু করে, এমনকি সে রাধেকে থাপ্পড়ও মারে। লাস্টে সে রাধেকে বলে তার সব কাপড় খুলে সেখানে ডান্স করার জন্য। রাধের জন্য মিস্টার মেহতাকে অনেক পেরেশান হতে হয়েছে, তাই এখন সে চায় রাধে খালি গায়ে তার সামনে ডান্স করবে। তখন একটা বৃদ্ধ মানুষ এসে বলে ওদেরকে থামার জন্য। আস্তে আস্তে সেখানে অনেকগুলো আম জনতা জড়ো হয়ে যায়, যার জন্য মিস্টার মেহতা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ওরা সেখান থেকে চলে যাওয়ার পর আমরা এটা জানতে পারি, ওই দিন যখন রাধে ক্যাফেতে ব্যাংকের স্ক্যামের ব্যাপারে সবাইকে বলছিল, তখন এই বৃদ্ধ মানুষটা সেখানেই ছিল। আর সে রাধের এই সব হিসাব নিকাশ ভিডিও করে তার ছেলেকে দেখায়, আর তার ছেলেও অ্যাকাউন্টিং পড়ছে। সেই সব ভিডিও দেখে তার বাবাকে বলে রাধের কথা একদমই ঠিক আছে, ব্যাংক ওদের সাথে স্ক্যাম করছে। এই জন্য এই মানুষটা পরের দিন গিয়ে ডু ব্যাংকের থেকে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এই সকল কথা শোনার পর ওখানে থাকা প্রতিটা মানুষ সিদ্ধান্ত নেয় ডু ব্যাংকে থাকা ওদের অ্যাকাউন্ট ওরা বন্ধ করে দেবে। ওদের এরকম সচেতন হওয়া দেখে রাধের মুখে হাসি ফুটে ওঠে। সিন শিফট হয় তারপরের দিন। আমরা দেখি মেহতা হাই প্রোফাইল মানুষদের সাথে একটা পার্টি করছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে এমন কিছু বলে যা শুনে মেহতার পায়ের নিচের মাটি সরে যায়। গেস হোয়াট, কি হয়েছে? আপনারাই দেখুন কি হয়েছে। ডু ব্যাংক থেকে মানুষরা তাদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য পাগল হয়ে উঠেছে। এমনকি তারা তাদের টাকা ফেরত নেওয়ার জন্য ব্যাংকের এটিএম মেশিনে তুলে নিয়ে যায়, আবার ভাঙচুরও শুরু করে। আর এই বিষয়টা পুরো শহরের মধ্যে ছড়িয়ে যায়। আস্তে আস্তে সিচুয়েশন আরো বেশি খারাপ হয়ে ওঠে। মেহতা কোনোভাবেই এই সিচুয়েশনকে সামলাতে পারছিল না। তারপরে সিনে রঙ্গনাথন নামের এই লেডিকে দেখানো হয়। সে কোনো নর্মাল মানুষ ছিল না, সে হলো আরবিআই এর সিনিয়র অফিসার। তার কাছে সিএম এর কল আসে। সিএম তাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, তিনি কি জানে? রঙ্গনাথন সিএম কে বলে আপনি কোনো চিন্তা করবেন না, দেশের 1 টাকাও এখান থেকে বের হতে পারবে না, আমি সবকিছু সামলে নেব। এদিকে পুনামও এই সবকিছু জেনে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে সেও চুপ করে বসে থাকে না। সে এই কেসের আসল রিপোর্ট মিডিয়াতে এক্সপোজ করে দেয়। মেহতা মিস্টার দয়ালের কাছে এসে জিজ্ঞেস করে সে এখন কি করবে। দয়াল আর কি করবে, সে টিভি দেখিয়ে বলে এখন আমাদের কিছু করার নেই, আপনি এখান থেকে পালিয়ে যান। মেহতা বলে ঠিক আছে, আমি এই দেশ ছেড়ে চলে যাব, তবে আপনাকে আমায় সবগুলো টাকা বের করতে সাহায্য করতে হবে। আর এখানে এই পলিটিশিয়ান পোল্ট্রি খায়। সে মেহতার কাছে থাকা 2000 কোটি টাকার থেকে 80% টাকা চেয়ে বসে, মানে 1500 কোটি টাকা
দয়াল মেহতার কাছ থেকে চেয়েছে। মেহতাও বুঝতে পারে এই মানুষটা সত্যি অনেক বেশি স্বার্থপর। এখন বিপদের সময় সে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। তারপরও কোনো উপায় না পেয়ে মেহতা তার কথায় রাজি হয়ে যায়, কারণ তাকে যেভাবেই হোক না কেন একদিনের মধ্যে দেশ ছাড়তে হবে। তারপরের দিন আমরা দেখি মেহতা তার টাকা পয়সা নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে। আর অন্যদিকে রাধে তার 17 টাকার কেসটার হিসাব দেওয়ার জন্য গভর্নমেন্ট অফিসে এসেছে। রাধে ওখানে থাকা টেবিলের উপর বসে 2017 সাল থেকে তার সকল কাজের রিসিট গভর্নমেন্ট অফিসারদেরকে শো করতে শুরু করে। মানে বুঝতে পারছেন, রাধে যখন থেকে ডিউটিতে জয়েন করেছে তখন থেকে প্রতিটা রিসিট সে তার কাছে কালেক্ট করে রেখেছে। আমি কি এটা করব? অবভিয়াসলি আমরা কখনো এটা করব না। এরকম বাড়তি ঝামেলা কে রাখে? এদিকে মেহতা এয়ারপোর্টের আসার রাস্তায় সে অনেক বাধা ফেস করছিল। তারপরও সে সকল বাধা পেরিয়ে এয়ারপোর্ট পর্যন্ত চলে আসে। আমরা সেখানে ওই দিন রাতের কিছু মানুষকে দেখতে পাই। ওরা মূলত মেহতাকে থামানোর জন্যই এয়ারপোর্টে এসেছে, তবে ওদের সকল ট্রিক কাজে আসে না। লাস্ট পর্যন্ত মেহতা প্লেনের মধ্যে উঠে পড়ে। অন্যদিকে রাধে তার কালেক্ট করা সকল হিসাব দেওয়ার পরও 17 টাকা মিসিং ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাধে তার এই 17 টাকা মিসিং এর একদম সঠিক হিসাব দিয়ে দেয়। সে তার এই কেসটাকে সমাধান করতে পেরে বড় একটা নিঃশ্বাস নেয়। তারপর রাধে ওখানে থাকা সবাইকে বলে তার এই 17 টাকার কেসটাই হলো আসল স্ক্যাম, যেখানে মাত্র 17 টাকার জন্য লাখ লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে। তার সাথে রাধে সেখানে আরো অনেক মোটিভেশনাল কথা বলে। এদিকে মেহতা অনেক রিল্যাক্সে প্লেনের মধ্যে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তখনই কিছু সিকিউরিটি গার্ড এসে তাকে বলে তার ব্যাগের মধ্যে সব কি। এটা শুনে মেহতার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে জলদি করে তার টাকার ব্যাগগুলোর কাছে আসে, কিন্তু ওখানে কোনো টাকাই ছিল না। আমরা দেখি ওখানে সব গোবর, আর সেই গোবরের মধ্যে মেহতা পড়ে যায়। তার সকল অবৈধ কার্যক্রম সবকিছু এখানেই শেষ। তার মনে পড়ে যায় একটা আর্টিস্টের সাথে তার ধাক্কা লেগেছিল, আর তখনই হয়তো তার টাকাগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। মেহতা তার টাকার জন্য পুরো পাগলের মতো করছিল। আর তখনই মিস্টার দয়াল মেহতার কাছে কল দেয় আর তাকে বলে, তুই বেইমানি করেছিস, এখানে মাত্র 600 কোটি টাকা আছে, আর বাকি টাকা কোথায়? ও আচ্ছা, তাহলে মেহতা দয়ালকে বোকা বানিয়ে বাকি টাকা নিয়ে পালাতে চাইছিল। বাট এখন আর কি, এখন তো সে ধরা পড়ে গেছে। মেহতা তাকে বলে ওদের সব টাকা চুরি হয়ে গেছে। এই কথা শুনে দয়ালের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার এত স্বাদের টাকা সবকিছু শেষ। তারপর আমরা সে কাঙ্ক্ষিত টাকাগুলো দেখতে পাই, যা আম জনতা মেহতার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আরবিআই অফিসার চলে আসে আর টাকাগুলো তাদের সাথে করে নিয়ে যায়। তবে আরবিআই অফিসার শুধু এখানেই না, সে পলিটিশিয়ান মিস্টার দয়ালের বাড়িতেও চলে যায় আর তাকেও অ্যারেস্ট করে নেয়। আর ওদের এই করুণ অবস্থা দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে পুরো মুভিটা যেমনই ছিল না কেন, বাট এন্ডিংটা অনেক বেশি জোস হয়েছে। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি বলবো যদি পসিবল হয় তাহলে মুভিটাকে একবার দেখুন। মুভিটা দেখলে ফুল এনজয় করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী কোন মুভিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।